ড্রামার শুরুতে আমরা প্রধান চরিত্র রেনকে দেখতে পাই, যে কোনো এক কারণে তার দাদির সাথে থাকার জন্য সিওল থেকে জেজু আইল্যান্ড এসেছে। সেখানকার মনোরম দৃশ্য উপভোগ করার সময় হঠাৎ তার চোখে পড়ে সামনে রাখা একটি ক্যান্ডি বক্সের উপর, যা তাকে অনেক আকর্ষণ করছিল। তাই যেইমাত্র সে বক্সটি নিতে যাচ্ছিল তখন তার বন্ধুরা তাকে নিতে আসে, তাই সে তাদের কাছে চলে যায়। রেনের বান্ধবীর নাম লিলি আর ছেলেটির নাম হুনজুন। হুনজুন তার ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকেই রেনের প্রতি তার গোপন ভালোবাসা ছিল। এ কারণেই রেন ফিরে আসায় সে অনেক খুশি ছিল। লিলি জিজ্ঞেস করে এই হেডফোনগুলো কিসের জন্য। তখন রেন তার অসুস্থতার কথা জানায়। আসলে তার একটি বিরল রোগ আছে, এমন একটি অবস্থা যেখানে অল্প শব্দও খুব জোরে শোনা যায়। একথা শুনে হুনজুনের রেনের জন্য খারাপ লাগে। এরপর আমরা দেখি রেন তার দাদির বিএনবি গেস্ট হাউসে যাচ্ছে, যেখানে তাকে দেখা মাত্রই তার দাদি অনেক খুশি হন। পরের দিন সে রেন তার দাদিকে সাহায্য করার জন্য পুরো গেস্ট হাউসটি পরিষ্কার করতে শুরু করে। সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, যার মধ্যে তার আঁকার সরঞ্জামও ছিল, যা সে টেবিলের উপর রাখে। যখন সে ঘুমাতে চায় সে কিছুতেই ঘুমাতে পারছিল না। ঘড়ির কাঁটার শব্দ রেনের কাছে খুব জোরে শোনাচ্ছিল, তাই বিরক্ত হয়ে সে তাড়াতাড়ি ঘড়ির ব্যাটারিগুলো খুলে রাখে। রেনের শহর ছাড়ার প্রধান কারণ হলো সেখানে খুব কোলাহল ছিল, কিন্তু এই দ্বীপটি অনেক শান্ত। এছাড়াও রেন তার দাদিকে নিয়েও চিন্তিত ছিল, কারণ যে মহিলার সাথে তার দাদি এই গেস্ট হাউসটি চালাতেন তিনি এখন আমেরিকায় চলে গেছেন। এ কারণে রেনকে ফিরে আসতে হয়েছিল, কিন্তু এখন সে ভয় পাচ্ছে। ভাবছে এই অসুস্থতা নিয়েই কি আমাকে সারা জীবন এভাবে কাটাতে হবে। যাই হোক, সে হেডফোন লাগিয়ে তার প্রিয় গায়কের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তার ঘুমের একমাত্র অবলম্বন হলো তার প্রিয় গায়কের মিষ্টি কণ্ঠ, যার জন্য রেন সহজেই ঘুমিয়ে পড়ে। এখন আমাদের সেই গায়ককে দেখানো হয়, যার নাম হলো কাং। সে একজন অনেক বড় জনপ্রিয় আইডল, অর্থাৎ কাংয়ের সব অ্যালবামই হিট। আমরা কাংয়ের একটি ফটোশুট দেখতে পাই, যা সে খুব ভালোভাবে করছিল। তখন তাকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কাং বলে, আপাতত আমার পছন্দের কোনো মেয়ে নেই, কারণ আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যে অনেক দয়ালু হবে। সাক্ষাৎকারের পর বস কাংকে ছুটিতে হাওয়ায় যেতে বলেন, যাতে সে মনোযোগ দিয়ে পরের গানটি লিখতে পারে। এরপর কাং বেরিয়ে আসতেই অনেক ফ্যান গার্ল তার জন্য অপেক্ষা করছিল। তাদের সবাইকে হ্যালো বলে সে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসতে তার সেক্রেটারি তাকে জানায় যে এনকর্ড নামের একটি কেপঅপ গ্রুপ জেজু আইল্যান্ড যাচ্ছে। তাই কাংও তার হাওয়াই ভ্রমণ বাতিল করে সরাসরি জেজু আইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা এনকর্ড ব্যান্ডের 7 জন সদস্যকে দেখতে পাই, যারা জেজু আইল্যান্ড পৌঁছে গেছে। এদিকে রেন হুনজুনকে গাজর তুলতে সাহায্য করছিল, যেখানে রেন হুনজুনের অনেক প্রশংসা করে আর বলে যদি তোমার মা বেঁচে থাকতেন তাহলে তিনি অনেক খুশি হতেন, কারণ তার ছেলে এখন এত জনপ্রিয় এবং ধনী হয়েছে। এটা শুনে হুনজুন অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ কথা বলার পর হুনজুন কিছু কাজের জন্য বেরিয়ে যায়, তাই রেন একটা গান শুনতে শুনতে গাজরগুলো তুলছিল। ঠিক তখনই এনকোড ব্যান্ডও বেবি গেস্ট হাউস খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছালো। যখন একজন গ্রুপ মেম্বার ইয়ান রেনের কাছে ঠিকানা জানতে চাইলো যে বিবি গেস্ট হাউসটা কোথায়, ইয়ান ভুল করে ওর গাজর উপর পা দিয়ে ফেলায় রেন একটু রেগে যায়। তাই সে প্রথমে রেগে ইয়ানকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল, তারপর আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিবি গেস্ট হাউসটা ওইদিকে। তখন ইয়ান মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে তারা সবাই গেস্ট হাউসের বাইরে এসে পৌঁছালো, যেটা খুবই সাদামাটা হওয়ায় তাদের পছন্দ হয়নি। তাই তারা সবাই বলতে লাগলো, আমাদের কোম্পানি আমাদের সাথে এমনটা কি করে করতে পারে। তখন পেছন থেকে রেন উত্তর দিল, তোমাদের যদি এই জায়গাটা পছন্দ না হয় তাহলে তোমরা চুপচাপ এখান থেকে চলে যেতে পারো। কিন্তু ইয়ান পাল্টা জবাব দেয়, আমাদের কোম্পানি ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে, তাই আমরা যেতে পারবো না। তাছাড়া এই জায়গায় থাকার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, আর অনলাইনে ছবিটা যেমনটা দেখায় বাস্তবে জায়গাটা মোটেও তেমন নয়। যাই হোক, বাদ দাও, আমাদের রুমগুলো কোথায় বলো। রেন বিরক্ত হয়ে তাদের সবাইকে নিজেদের রুম দেখিয়ে দেয় এবং তারা সবাই একে একে তাদের রুমে চলে যায়। অন্যদিকে রেনের জন্য কিছু আনতে তার দাদি সমুদ্রে নামেন। কিছুক্ষণ পর তিনি যেইমাত্র উঠে আসতে যাচ্ছিলেন হঠাৎ তার পা একটি জালে আটকে যায়, আর ঠিক
ঠিক সেই মুহূর্তে আমরা সেই জায়গায় একই ক্যান্ডির বক্স দেখতে পাই। এদিকে ইয়ান রেনের কাছে জলখাবার চাইছিল। তখন রেন তাকে বলে, আমরা অতিথিদের মাত্র দিনে 3 বার খাবার দেই, আমরা কোনো জল খাবার দেই না। ইয়ান তাকে হুমকি দেয় যে আমি তোমার গেস্ট হাউসের নামে বদনাম করে দেব। তখন রেন আর ইয়ানের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ঠিক তখনই রেন হাসপাতাল থেকে একটি ফোন পায়, যেখানে তাকে বলা হয় যে তার দাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা গুরুতর। তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়। তাড়াহুড়োর মধ্যে সে তার হেডফোন নিতে ভুলে যায়, ফলে যানবাহনের শব্দে তার অনেক কষ্ট হতে থাকে। তখন আমরা কাংকে দেখতে পাই যে ইতিমধ্যে জেজু আইল্যান্ড পৌঁছে গেছে। রেনকে পড়ে যেতে দেখে সে তার দিকে ছুটে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? সামনে কাংকে দেখে রেন বিশ্বাস করতে পারে না এবং ভাবে, এ কি সত্যি সেই বিখ্যাত কেপপ আইডল কাং, নাকি আমি স্বপ্নে দেখছি। এরপর হাসপাতালের সিন দেখানো হয়, যেখানে রেন তার দাদির কাছে ছুটে যায়। অবশেষে তিনি জ্ঞান ফিরে পেয়েছেন, কিন্তু ড্রামার শুরুতে দেখানো সেই ক্যান্ডি বক্সটা দাদির হাতে দেখে সে জিজ্ঞেস করে এটা কি জিনিস। তখন দাদি বলেন যে এটাই আমার প্রাণ বাঁচিয়েছে। মানে যখন আমার পা জালে আটকে গিয়েছিল আমি খুব চিন্তিত ছিলাম, কিন্তু এই ক্যান্ডিটা খাওয়ার সাথে সাথে আমার মন শান্ত হয়ে যায়। এটা ছিল এক অন্যরকম জাদু যা আমাকে আমার পুরনো স্মৃতিগুলো দেখতে সাহায্য করেছিল। দাদির কথা ভাবতে ভাবতে রেন বাইরে আসে। ঠিক তখনই বাইরে থেকে কাং তাকে জিজ্ঞেস করে, তোমার দাদিকে এখন ঠিক আছেন? রেন উত্তর দেয় হ্যাঁ, এবং কাংকে ধন্যবাদ জানায়, কারণ কাংই রেনকে তার গাড়িতে করে হাসপাতাল নিয়ে এসেছিল। এরপর সে বলে, আচ্ছা কেউ কি তোমাকে কখনো বলেছে যে তুমি দেখতে হুবহু সুপারস্টার কাং এর মতো? আমি ওনার অনেক বড় ফ্যান। কাং বলে, হ্যাঁ, লোকজন প্রায় এটা বলে। এরপর কাং তাকে সত্যিটা বলে দেয় যে সেই আসলে বিখ্যাত কেপপ স্টার কাং, এবং আমি এটা জেনে অবাক হয়েছি যে আমার একজন ভক্ত এখানেও আছে। ঠিক তখনই হুনজুন সেখানে আসে এবং রেনকে জিজ্ঞাসা করে, তোমার দাদা এখন কেমন আছেন? রেন বলে এখন ভালো আছেন। হুনজুন রেনকে তার হেডফোনটা দিয়ে বলে, তুমি এটা ভুলে গিয়েছিলে। রেন তাকে ধন্যবাদ জানায়। এদিকে কাং চুপচাপ তাদের কথা শুনতে থাকে। তখন হুনজুন জিজ্ঞাসা করে, আচ্ছা উনি কে? রেন কিছু বলার আগে কাং তাকে চুপ করিয়ে দেয়, যার মানে সে চায় না যে অন্য কেউ জানুক সে একজন সেলিব্রিটি। তাই রেন বলে, উনি আমার গেস্ট। এরপর হুনজুন দাদিমার সাথে থেকে যায়। তাই রেন কাং এর সাথে ফিরতে থাকে। কাং জিজ্ঞেস করে, তুমি কি গান অনেক পছন্দ করো? রেন কাং এর কথা শুনতে পাচ্ছিল না, তাই সে ভাবলো কাং হয়তো জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করছে। তাই সে হাসতে হাসতে জেজু আইল্যান্ডের সব গল্প বলতে শুরু করে। রেনের মজার কথা শুনে কাং বলে, তুমি অনেক মিষ্টি। এতে রেনের গাল লাল হয়ে যায়। এরপর কাং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমার অনেক বড় ফ্যান? রেন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি তোমার অনেক বড় ফ্যান। তারপর কাং বলে, তুমি কি আমাকে এখানকার সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, যেখানে কোনো ভিড় নেই? রেন রাজি হয়ে যায় এবং তাকে একটি শান্ত জায়গায় নিয়ে যায়, যেটা রেনের ছোটবেলা থেকেই প্রিয়। হঠাৎ রেনের কানের সমস্যা বেড়ে যাওয়ায় সে আবার ব্যথা অনুভব করে, তাই সে হেডফোন পরে নেয়। কিন্তু কাং ভাবে যে সে হয়তো তার সাথে কথা বলতে চায় না। তখন রেন কাংকে সত্যিটা বলে দেয় যে আমার একটি অসুস্থতা আছে, যেখানে সামান্য শব্দও খুব জোরে শোনা যায়, তাই আমি সবসময় হেডফোন পরে থাকি। কাং বলে, ওহ তাহলে এই ব্যাপার, এজন্যই তোমার বয়ফ্রেন্ড হাসপাতালে তোমার জন্য এই হেডফোনগুলো এনেছিল। সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। রেন তাড়াতাড়ি তাকে বুঝিয়ে বলে, না ব্যাপারটা তেমন নয়, হুনজুন শুধু আমার ভালো বন্ধু, তুমি যা ভাবছো তেমন কিছুই না। তখন কাং আবার হাসতে শুরু করে, কারণ রেনের এই সরলভাবে কথা বলার ভঙ্গিটা তার কাছে ভালো লাগে। রেন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? কাং রেনের কাছে এসে বলে, আসলে আমি একজনকে খুন করেছি, তাই এখানে লুকিয়ে থাকতে এসেছি। দয়া করে আমাকে লুকিয়ে থাকতে সাহায্য করো, যেহেতু তুমি আমার একজন ফ্যান, তাই এটা তোমার দায়িত্ব। রেন চমকে গিয়ে বলে, তুমি একজনকে খুন করেছো? কিন্তু কেন আর কাকে? কাং হাসতে হাসতে বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। রাতে তারা দুজনে বিবি গেস্ট হাউসে আসে, কারণ কাংও এই গেস্ট হাউসে থাকবে। রেন কাংকে তার ঘরটা দেখিয়ে দেয়। সে খুব খুশি হয় যে কাং এর মতো একজন বিখ্যাত গায়ক তার গেস্ট হাউসে থাকবে। কিন্তু ঠিক তখনই ইয়ান তার কাছে এসে বলে, অবশেষে তোমার দেখা পেলাম, আমাদের সবার খিদে পেয়েছে, তাই আমাদেরকে খাবার দাও। রেন বলে, তোমার কোনো আদব কায়দা নেই, তুমি আমাকে এটা শান্তভাবেও তো বলতে পারতে। তখন ইয়ান বলে, দুঃখিত, খিদে পেলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না।
তারপর রেন সরাসরি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে শুরু করে। ইয়ানের দলের সদস্যরা যখন খাবারটা খায় তাদের কাছে একদমই ভালো লাগেনি, কিন্তু ইয়ান এমন ভাবে চুপচাপ খাচ্ছিল যেন রেনের হাতের রান্নাটা তার খুব পছন্দ হয়েছে। এই দৃশ্য থেকে সবাই হতবাক হয়ে যায়। পরে রেন কাঙের জন্য খাবার নিয়ে আসে, যেটাতে অনেক বাড়তি জিনিস ছিল আর সে সুন্দর করে সাজিয়েছিল। কাং খাবারটা নিয়ে ভিতরে চলে যায়। রেন এটা ভেবে খুশি হয়েছে, আমি কখনো ভাবিনি আমার নিজের হাতে রান্না করা খাবার আমার প্রিয় সুপারস্টারকে খাওয়াবো। ঠিক তখনই সে একটা নোটিফিকেশন পায়। আসলে কেউ তাদের গেস্ট হাউস সম্পর্কে একটি খারাপ ফিডব্যাক দিয়েছে, যেখানে বলা হয়েছে এই গেস্ট হাউসটি বাস্তবে ছবির মতো মোটেও নয়। তখন রেন ভাবে এটা নিশ্চয়ই ইয়ানের কাজ, কারণ গতবার খারাপ ফিডব্যাক দেওয়ার কথা তো ইয়ানই বলেছিল। তাই সে অনেক রেগে যায়। আর এদিকে ইয়ান, যে তার ব্যান্ডের সাথে ছিল, হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে নেয়। অন্যদিকে রেন ঘুমাতে যায়, কিন্তু ইয়ানদের ঘর থেকে আসা গানের শব্দে তার সমস্যা হয়। ঠিক তখনই তার চোখ পড়ে দাদির দেওয়া সেই ক্যান্ডি বক্সের উপর। তখন তার দাদিমার কথাগুলো মনে পড়ে যায়, যিনি তাকে বলেছিলেন এই ক্যান্ডিগুলো ম্যাজিক্যাল। রেন একটা ক্যান্ডি খাওয়ার কথা ভাবে, আর যেই মাত্র সে একটা ক্যান্ডি মুখে দেয় সে অনেক ভালো অনুভব করে। পরের দিন রেন লিলি আর হুনজুনকে এই ক্যান্ডিগুলোর কথা বলে, যে এই ক্যান্ডিগুলো আসলেই ম্যাজিক্যাল। প্রথমে লিলি এটা বিশ্বাস করেনি, কিন্তু যেই মাত্র সে একটা ক্যান্ডি খায় সে দেখে যে সে অনেকগুলো ছেলেদের ছবি তুলছে, আর এটাই তার সবচেয়ে প্রিয় কাজ, অর্থাৎ সুন্দর সুন্দর ছেলেদের মাঝে থাকা। তাই বর্তমানে সে অবাক হয়ে যায় এই ভেবে যে এই ক্যান্ডিগুলো সত্যিই জাদুকরী। আর যেই মাত্র হুনজুনও একটা ক্যান্ডি খায় সে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে খুব ভালোবাসে, যে তার সত্যিকারের ভালোবাসা। তাই সে মনে মনে হাসে, কিন্তু এখানে সেই মেয়েটিকে আমাদের দেখানো হয় না। এরপর আমরা এই তিন বন্ধুকে মাঠে দেখতে পাই। এমন সময় ইয়ান এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো আর আমাদের ব্রেকফাস্ট কোথায়? রেন বলে, হ্যাঁ তৈরি, আমি এক্ষুনি দিচ্ছি। তখন ইয়ান বলে, এরপর আমাদের ঘরটাও পরিষ্কার করে দিও। রেন তাড়াতাড়ি ইয়ানের কাছে এসে বলে, আমি সব কাজ ভালো করেই জানি, তোমরা সবাই ঘুমাচ্ছিলে তাই আমি তোমাদের জাগাইনি, আর আমাকে বেশি হুকুম করবে না। হুনজুন পেছন থেকে তাদেরকে দেখে ভাবতে থাকে ওরা ঝগড়া করছে কেন। ইয়ান চলে যাওয়ার পর লিলি জিজ্ঞেস করে, এই হ্যান্ডসাম ছেলেটা কে? রেন বলে, ও একটা অভদ্র ছেলে। এরপর কাংকে বেরিয়ে আসতে দেখে রেন তাকে গুড মর্নিং বলে, জিজ্ঞেস করে, তোমার ঘুম ভালো হয়েছে? কাং বলে, হ্যাঁ মোটামুটি। তারপর রেন তাকে রাতের খাবার কথা জিজ্ঞাসা করে যে খাবারটা কেমন ছিল, কারণ আমি তার নিজের হাতে বানিয়েছি। বেচারা কাং কি বলবে বুঝতে পারছিল না, কারণ রেনের রান্না মোটেও ভালো ছিল না। তাই সে মিথ্যে বলে যে হ্যাঁ অনেক ভালো ছিল। এরপর বাইরে ইয়ানের বেস্ট ফ্রেন্ড অ্যান্ডি কাংকে সেখানে দেখে অবাক হয়। সে জিজ্ঞেস করে, তুমি কি ইয়ানের জন্য এখানে এসেছো? কাং বলে, হ্যাঁ। ইয়ান কি এখনো আমাকে ঘৃণা করে? অ্যান্ডি বলে, হ্যাঁ, সে এখনো ওই দিনের কথা ভুলতে পারেনি। পরের সিনে আমরা রেনকে দেখতে পাই যে ইয়ানের ঘর পরিষ্কার করছিল এবং ভুলবশত সেখানে ক্যান্ডির বক্সটা রেখে যায়। তারপর সে বাইরে থেকে তার দাদির কথা শুনতে পায়, তাই সে বাইরে আসে, দেখে ইয়ান তার দাদিকে সাহায্য করছে। রেন জিজ্ঞেস করে, তুমি হাসপাতাল থেকে এত তাড়াতাড়ি এলে কেন? তিনি বলেন, আমি এখন ভালো আছি, তাছাড়া তোমাদের নিশ্চয়ই রান্নার সমস্যা হচ্ছিল। আসলে বিবি গেস্ট হাউস দাদির হাতের রান্নার কারণে বিখ্যাত ছিল, আর যেহেতু এতদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তাই রেনকে রান্না করতে হচ্ছে। এরপর দাদি ইয়ানকে ধন্যবাদ জানান। রেন ইয়ানের দিকে তাকায় এবং ইয়ান দাদির ব্যাগটি রেনের হাতে দিয়ে নিজের ঘরে চলে যায়। ঘরে এসে ইয়ান আবারও গান লেখার চেষ্টা করে, কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব একটি গান লিখতে হতো। ঠিক তখনই তার ম্যানেজারের কাছ থেকে একটি ফোন আসে, যিনি জিজ্ঞেস করেন যে কাং কি ওখানে পৌঁছেছে? ওর নাম্বার বন্ধ, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। এটা শুনে ইয়ান হতবাক হয়ে যায়। এরপর ম্যানেজার ইয়ানকে গানের ব্যাপারেও জিজ্ঞেস করে যে যত তাড়াতাড়ি সম্ভব গানটা তৈরি করে ফেলো, কারণ বস খুব রেগে আছেন। অনেক কষ্ট করে তিনি তোমার দলকে শেষ একবার সুযোগ দিয়েছেন, যেটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে আর কিছুই করতে পারবে না। এটা শুনে ইয়ান এতটাই ঘাবড়ে যায় যে তার
বুকে ব্যথা শুরু হয়। তার ওষুধ টেবিলে রাখা ছিল, তাই সে ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে যায় এবং ওষুধের বদলে একটি ক্যান্ডি খেয়ে ফেলে। এরপরেই শুরু হয় ম্যাজিক, যেখানে ইয়ান দেখে এক বিশাল জনতা তার জন্য উল্লাস করছে এবং তার গলায় খুব মিষ্টি একটা গানও বাজছে, কিন্তু সে তা পুরোপুরি শুনতে পায় না। ঠিক তখনই সে চোখ খোলে। ইয়ান ভাবতে থাকে যে এসব কি ছিল। সে ক্যান্ডির বক্সটা তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে ভাবছিল এই সবকিছুর কারণ কি এটাই ছিল। ঠিক তখনই রেন তার ক্যান্ডির বক্সটা ইয়ানের কাছে দেখতে পায় এবং তার হাত থেকে সেটা ছিনিয়ে নেয়। ইয়ান জিজ্ঞেস করে এটা কি জিনিস, কিন্তু রেন তার উপর চিৎকার করে বলে অনুমতি ছাড়া তুমি কারো জিনিস ধরতে পারো না। এর থেকে ইয়ান বুঝতে পারে যে এই ক্যান্ডির বক্সটিতে বিশেষ কিছু আছে যা রেন তার থেকে লুকিয়ে রাখছে। এরপর আমরা দেখি রেন তার ঘরে ফিরে আসে এবং তার মনে পড়ে যায় এই ক্যান্ডিটা খাওয়ার পর সে স্কেচ করার দৃশ্য দেখেছিল, তাই এত বছর পর তার আবার স্কেচ করতে ইচ্ছে করে, তাই সে সাথে সাথে স্কেচ করতে বসে। এদিকে ম্যাজিক ক্যান্ডিটা খাওয়ার পর ইয়ান খুবই চিন্তিত ছিল। সবাই যখন ডান্স প্র্যাকটিস করতে যাচ্ছিল তখন ইয়ান বলে আমি যাব না, তোমরা যাও। এটা শুনে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কেন, তোমার কি কিছু হয়েছে? সে বলে না, আমি একদম ঠিক আছি, আমি শুধু কিছুক্ষণ একা থাকতে চাই। ওরা চলে যাওয়ার পর সে যখন বাইরে যায় তখন দেখে রেন ক্যান্ডির বক্সটা নিয়ে সেখানে বসে আছে। ইয়ান তার হাত থেকে বক্সটা কেড়ে নিয়ে বলে এই ক্যান্ডিগুলো এত আলাদা কেন? রেন শুধু চিৎকার করতে থাকে এক্ষুনি আমার ক্যান্ডির বক্সটা ফিরিয়ে দাও, কিন্তু ইয়ান তার কথা একদমই শোনে না। সে একটি ক্যান্ডি বের করে খেয়ে ফেলে, সাথে সাথে শুরু হয় জাদু। সে চোখ বন্ধ করে। ঠিক তখনই হুনজুন এসে রেনকে ইয়ানের থেকে আলাদা করে এবং জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। রেন ইয়ানের কাছ থেকে ক্যান্ডির বক্সটা ফিরিয়ে নেয়, যে অবশেষে হুঁশ ফিরে পেয়েছে, কিন্তু সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তোমরা দুজন কি ঝগড়া করছিলে? তখন রেন বলে না, ব্যাপারটা তেমন না, আমি এই ছেলেটাকে একদমই পছন্দ করি না। তারপর দাদি তাদের কাছে আসেন, যিনি সব অতিথিদের জন্য সুস্বাদু খাবার তৈরি করতে যাচ্ছেন। তাই তিনি রেনকে বলেন হুনজুনের সাথে বাজারে গিয়ে মাছ নিয়ে আসতে আর বাসনপত্র পরিষ্কার করার জন্য লিলিকে ডাকেন। এরপর আমরা হুনজুন আর রেনকে একসাথে দেখি, যেখানে রেন জিজ্ঞেস করে এটা সেই দোকান না যেখানে আমরা ছোটবেলায় আসতাম? তখন হুনজুন বলে হ্যাঁ, যে জায়গাগুলো তোমার প্রিয় ছিল সেগুলো আজও আমার প্রিয়। এরপর হুনজুন ইয়ানের ব্যাপার জিজ্ঞেস করে যে ওই ছেলেটা কি করছিল। তখন রেন তাকে সবকিছু খুলে বলে যে সে জাদুকরি ক্যান্ডিগুলোর ব্যাপারে জানতে পেরেছে। অন্যদিকে ইয়ান যে তার ঘরে ছিল হঠাৎ তার অতীতের কথা মনে করতে শুরু করে। আসলে কাং, ইয়ান আর অ্যান্ডি ছিল বেস্ট ফ্রেন্ড। তারা তিনজন একসাথে ডান্স প্র্যাকটিস করত। তখন ইয়ান একটি গান প্রস্তুত করে এবং কাংকে শোনায়। গানটি তার কাছে খুব ভালো লাগে। সে জিজ্ঞেস করে এটা কি সত্যিই তুমি তৈরি করেছো? দেখবে একদিন তুমি অবশ্যই একজন বড় কেপঅপ আইডল হবে। তখন ইয়ান হাসতে থাকে। এরপর ইয়ানের সাথে কাংয়ের দেখা হয়। ইয়ান তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, আবার আমার থেকে কি চুরি করতে এসেছো? কাং বলে তুমি এত নিশ্চিত কি করে যে আমি অতীতে সেই কাজগুলো করেছিলাম যেখানে তুমি নিজেই স্বেচ্ছায় তা ছেড়ে দিয়েছিলে? একথা শুনে ইয়ান রাগে কাংয়ের কলার ধরে ফেলে। ঠিক তখনই অন্য সদস্যরাও বেরিয়ে আসে, যার ফলে ইয়ান তাকে ছেড়ে দেয়। এরপর কাং এক জায়গায় গিয়ে পুরনো ভিডিও দেখতে থাকে, যখন সে, ইয়ান এবং অ্যান্ডি তিনজনই কেপঅপ ট্রেনি ছিল এবং একসাথে অনেক মজা করত। কিন্তু বর্তমানে সেরকম কিছুই নেই, যা কাংকে কষ্ট দিচ্ছিল। লাঞ্চের সময় দাদিমার বানানো এত সুস্বাদু খাবার দেখে সবাই অবাক হয়ে যায়, তাই তারা সবাই মন থেকে তাকে ধন্যবাদ জানায়। দুপুরের খাবার সময় রেন এবং কাং কেউই ছিল না, তাই দাদিমা তাদের কথা জিজ্ঞেস করলেন। অ্যান্ডি তখন বলল আমার মনে হয় ওদের দুজনের শরীর ভালো নেই। এরপর সে রেনকে অনুরোধ করলো তুমি কি গতবার বানানো সে একই খাবারটা নিজের হাতে বানিয়ে ইয়ানকে দিতে পারবে? তখন রেন রান্নাঘরে গিয়ে রাগ দেখাচ্ছিল। দাদিমা বলেন হয়তো ঈশ্বর তোমার জন্য ওই ছেলেটাকে পাঠিয়েছেন যে তোমার রান্না পছন্দ করছে। রেন উত্তর দিল না, এমন কিছুই না। এরপর সে ইয়ানের ঘরে গিয়ে তাকে খাবারটা দেয়। ইয়ান আনন্দের সাথে জিজ্ঞেস করে তুমি কি আমার কাছে ওই ক্যান্ডির বক্সটা বিক্রি করতে পারবে? রেন সরাসরি না করে দেয় আর বলে সবকিছু বিক্রির জন্য নয়। এরপর যখন সে চলে যাচ্ছিল ইয়ান রেনকে থামিয়ে বলে তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে ক্যান্ডিটা দাও। এই কথা শুনে সে হতবাক হয়ে যায়। এরপর রেন একা বসে থাকা কাংয়ের জন্য দুপুরের খাবার নিয়ে আসে। কাং রেনকে তার পাশে বসিয়ে জিজ্ঞেস করে তুমি কি ফিরে আছো?
তারা একসাথে অনেক বিষয় নিয়ে কথা বলে, যার এক পর্যায়ে কাং তাকে তার অসুস্থতার কথা জানায়। আসলে আমারও একটা সমস্যা আছে, যার কারণে আমি প্রায়ই ঘুমাতে পারি না। আসলে আমার কাজের চাপ এত বেশি যে বেশিরভাগ রাতে আমাকে নির্ঘুম কাটাতে হয়। তখন রেনের কাঙের জন্য অনেক খারাপ লাগে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে কাংকে সাথে নিয়ে মাঠে যায় আর বলে, তুমি যদি এখানে গাজর তোলার মতো কঠিন কাজ করো তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে এবং সাথে সাথে ঘুমিয়ে পড়বে, আর এই কাজটা তোমার ভালোও লাগবে। এরপর যখন রেন আর কাং একসাথে বক্সগুলো রাখছিল তখন পেছন থেকে তাদেরকে হুনজুন দেখে ফেলে। তারা অনেক জেলাস হতে থাকে। রেন কাংকে বলে, আজ তুমি অনেক পরিশ্রম করেছো, তাই রাতে ভালোভাবে ঘুমাতে পারবে। কাং তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবে? এটা শুনে রেন তো মহা খুশি। এদিকে ইয়ান কাপড় কাচছিল। ঠিক তখনই রেনকে কাঙের সাথে গাড়িতে দেখে তার একদমই ভালো লাগে না। এখানে আমরা বুঝতে পারি ইয়ান রেনের জন্য কিছু ফিল করছে। এরপর কাং রেনকে নিয়ে সেই একই জায়গায় যায় যেখানে তারা আগেও এসেছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে কাং রেনকে তার এখানে আসার কারণ জানায়। আসলে আমার এক বন্ধু এখানে আছে যে আমাকে ঘৃণা করে, তাই আমি তাকে বোঝাতে এসেছি, কিন্তু তার রাগ কমছে না। রেন তখন কিছু একটা ভাবছিল। হঠাৎ কাং রেনের কাঁধে মাথা রাখলো। তার এই আচরণে রেন অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয়ে যায়। পেছন থেকে হুনজুনও এই সব কিছু দেখে। সে রেনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। রেন আর কাংকে এতটা ক্লোজ দেখে তার একদমই ভালো লাগে না, তাই সে রেনের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দাদি তোমার জন্য চিন্তা করছিলেন। আসার আগে তোমার অন্তত আমাদের বলা উচিত ছিল। আমি তোমাকে অনেকবার ফোনও করেছিলাম। তখন রেন বলে, দুঃখিত, আসলে আমার মোবাইল সাইলেন্ট করা ছিল। এই সব কিছু দেখে কাং হাসতে হাসতে বলে, আমাকে সত্যিটা বলো তো, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? তুমি তো সবসময় রেনের জন্য চিন্তা করো। হুনজুন কাঙের কথার কোনো জবাবই দেয় না, বরং রেনকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই যে সব বাসনপত্র ধুয়ে ফেলেছে এবং প্রমাণ হিসেবে একটি ছবি তুলে রেনকে পাঠিয়েছে। অন্যদিকে হুনজুন রেনের উপর রেগে যায়। তুমি কিভাবে কাংকে এই জায়গায় নিয়ে আসতে পারো, যেটা শুধু আমাদের পছন্দের জায়গা? তুমি তো জানো যে আমাদের দুজনেরই এখানে ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। তখন রেন উত্তর দেয়, কাং আমাদের গেস্ট, তাই আমি ওকে না বলতে পারিনি। হুনজুন বলে, কিন্তু তবুও একজন অপরিচিত মানুষের সাথে ঘোরাঘুরি করা বিপজ্জনক হতে পারে। তখন রেন কিছুটা রেগে গিয়ে বলে, ব্যাপারটা মোটেও তেমন নয়। কাং সেই ব্যক্তি যার গান আমি প্রতিদিন শুনি। সে আমার প্রিয় গায়ক এবং সে খুবই জনপ্রিয়, তাই সে আমার সাথে কখনোই অন্যায় করতে পারবে না। এটা শুনে হুনজুন অবাক হয়ে যায়, কারণ কাংয়ের আসল পরিচয় সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এরপর রেন ইয়ানের কাছ থেকে একটি মেসেজ পায়, সেই ছবি যা সে রান্নাঘরে তুলেছিল। তারপর যখন রেন ইয়ানের ঘরটা দেখলো, সেটা একদম পরিষ্কার ছিল। তাই রেন তাকে একটি কমলা লেবু দেয়, যার উপর একটি ইমোজি আঁকা ছিল। কিন্তু রান্নাঘরের বাসনগুলো ভালোভাবে ধোয়া হয়নি, যা দেখে সে ইয়ানকে ইমোজি আঁকা দ্বিতীয় কমলাটা দেয় না। তখন ইয়ান রেগে যায় এবং বলে, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো? তুমি তো জানো আমি এসবের পেছনে কতটা পরিশ্রম করেছি। কিন্তু তবুও রেন রাজি হয় না। আসলে এই দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, যদি ইয়ান রেনের সব কাজ করে দেয় তাহলে রেন ইয়ানকে ইমোজি আঁকা একটি কমলা দেবে। ইয়ানকে এভাবে 10টি কমলা জমাতে হবে, যার পরে সে একটা ক্যান্ডি পাবে। প্রথমে ইয়ান একেবারে রাজি হচ্ছিল না, কিন্তু আর কোনো উপায় না পেয়ে তাকে রাজি হতে হয়। এবার গল্পটা বর্তমানে চলে আসে, যেখানে ইয়ান বিরক্ত হয়ে বলে, তুমি এত কঠোর কেন? আমি এই সব কিছু প্রথমবার করছি, তাই একটু দয়া করো, নাহলে আমাকে এইসব আবার ধুতে হবে। তারপর যখন ইয়ান রেগে অনেক শব্দ করে বাসনপত্র নামিয়ে রাখে, সেই আওয়াজ রেনের কাছে এতটাই জোরালো ছিল যে তার অবস্থা খারাপ হতে শুরু করে। এটা দেখে ইয়ান ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিন্তু রেন কোনো উত্তর না দিয়েই বেরিয়ে আসে, যেখানে হুনজুনও ছিল। আসলে ইয়ান তখনও রেনের অসুস্থতার কথা জানে না, তাই যখন সে রেনকে সাহায্য করতে চায়, হুনজুন সরাসরি ইয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরের সিনে আমরা রেনের মাকে দেখতে পাই, যিনি রেনকে ছবি আঁকতে উৎসাহ দিচ্ছিলেন। রেনের বাবা মা কেউই বেঁচে নেই, তাই সে তার মায়ের কথা মনে করে ছবি আঁকছে। ঠিক তখনই হুনজুন দুধ নিয়ে রেনের কাছে আসে এবং জিজ্ঞেস করে, তোমার অবস্থা কি এখন ঠিক আছে?
রেন বলে হ্যাঁ, কারণ আমি একটা ম্যাজিক্যাল ক্যান্ডি খেয়েছি। এটা খাওয়ার সাথে সাথেই আমি আমার মাকে দেখেছি, যিনি আমার নাম ধরে ডাকছিলেন। তাই আমি সেই স্মৃতিটা আঁকছি, কারণ আমি আমার মাকে অনেক মিস করছি। হুনজুন শান্তভাবে তার সব কথা শুনছিল। এদিকে ইয়ানরা নাচের প্র্যাকটিস করছিল, কিন্তু তখনই ইয়ান অনেক ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ডি জিজ্ঞেস করে, তুমি গেস্ট হাউসের কাজগুলো করছো কেন? ইয়ান উত্তর দেয়, আমি আমার ব্যান্ডের ভালোর জন্যই এসব করছি। অ্যান্ডি তার কথার অর্থ বুঝতে পারে না। আসলে ইয়ানকে যত তাড়াতাড়ি সম্ভব গানটি শেষ করতে হবে, যা সে শুধুমাত্র জাদুকরি ক্যান্ডি খেয়েই করতে পারবে। তাই তাকে সমস্ত কাজই করতে হবে। অন্যদিকে কাং রেনের কাছে আসে এবং জিজ্ঞেস করে, আমি কি তোমাকে সাহায্য করব? কিন্তু রেন রাজি হয় না এবং বলে, আমি দুঃখিত, কারণ আমি গতকাল তোমাকে একা রেখে এসেছি। কাং বলে, সমস্যা নেই। আচ্ছা, তুমি কি নিশ্চিত যে তোমার আর হুনজুনের মধ্যে কিছু নেই? আসলে আমার মনে হয় সে তোমাকে অনেক পছন্দ করে। রেন তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে কিছুই নেই। হুনজুন আমার বড় ভাইয়ের মতো, তাই আমি তাকে সম্মান করি এবং সেও আমার অনেক যত্ন নেয়। তারপর সে কাংকে জিজ্ঞেস করে, আজকের ঘুমটা কেমন ছিল? কাং বলে, হ্যাঁ, আসলেই আমি অন্য দিনের তুলনায় বেশিক্ষণ ঘুমাতে পেরেছি, তাও আবার তোমার সাহায্যে। মাঠে কাজ করাটা অতটাও খারাপ ব্যাপার নয়। তখন রেন খুশি হয়ে বলে, চলো আজকেও আমরা ওখানে যাই। কাংও রাজি হয়ে যায়। তারপর কাজ শেষে তারা দুজনে একসাথে গেস্ট হাউসে ফিরছিল, যেখানে রেন মনে মনে কাংয়ের একটি গান গুনগুন করছিল। তখন কাং জিজ্ঞেস করে, আমার কোন গানটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? রেন একটা গানের নাম বলে। কাং অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের পছন্দই একরকম। তাই হাঁটতে হাঁটতে সে রেনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে শুরু করে। তাদের ইয়ানের দলের সদস্যদের সাথে দেখা হয়, যারা বাস্কেটবল খেলতে যাচ্ছিল। তারা কাংকেও তাদের সাথে আসতে বলে। কাং রাজি হয়ে যায়, কিন্তু রেন যায় না, কারণ গেস্ট হাউসে তার কিছু কাজ ছিল। সেখানে অলরেডি ইয়ান ছিল। দাদিমা তার অনেক প্রশংসা করছিলেন। ঠিক তখনই রেনও সেখানে আসে। ইয়ানের কাজ দেখে সে তাকে একটি ইমোজি আঁকা কমলা লেবু দেয়। ইয়ান খুশি হয়। দাদিমা বলেন, বিশ্বাস করো বা না করো, তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো মানায়। তখন রেন বিরক্ত হয়ে বলে, এসব কথা বলো না, ও শুধু ভালো সাজার অভিনয় করছে। এরপর রেন ক্যান্ডির বক্সটা দাদিমাকে ফিরিয়ে দিয়ে বলে, এটা তোমার, তাই তোমার কাছেই রাখো। কিন্তু দাদি সেটা না নিয়ে বলেন, এটা তোমার বেশি দরকার, তাই আমি চাই এটা তুমি নিজের কাছে রাখো। তারপর তিনি জিজ্ঞেস করেন, তুমি এটা খেয়ে কি দেখলে? রেন বলে, আমি আমার মায়ের সাথে কাটানো সেই স্মৃতিগুলো দেখেছি, যা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আবার পুরোনো দিনের কথা মনে পড়েছে। রেনকে খুশি দেখে দাদিমাও খুশি হন। এরপর রেন বাইরে আসতে আরেকটি নোটিফিকেশন পায় যে কেউ আবারও বিবি গেস্ট হাউসকে একটি খারাপ রিভিউ দিয়েছে। এবারও রেনের সমস্ত সন্দেহ ইয়ানের উপর গিয়ে পড়ে, কারণ রেন মনে করে যে শুধুমাত্র ইয়ানই তার গেস্ট হাউসের বদনাম করতে পারে। এরপর রেন যখন ইয়ানের ঘর পরিষ্কার করতে আসে, তখন সে ইয়ানের সাথে ঠিকমতো কথা বলে না। ইয়ান বলে, আমি অলরেডি ঘর পরিষ্কার করে ফেলেছি, আর আমি কি আরেকটা কমলা নিতে পারি? এরপর রেন তাকে একটা কমলা দেয়, যা সে বাকি কমলাগুলোর সাথে রেখে দেয়। তখনই লিলি ফোন করে বলে, সবাই বাস্কেটবল ম্যাচ খেলছে, তোমাদেরও আসা উচিত। রেনও রাজি হয়ে যায়, কারণ সে এখন ফিরে আছে। ইয়ান রেনের কথা শুনে ফেলে, তাই সেও রেনকে ফলো করতে শুরু করে। এতে রেন রেগে যায়, তুমি আমাকে ফলো করছো কেন? ইয়ান বলে, তোমাকে ফলো করার কোনো শখ আমার নেই, আমি শুধু আমার ব্যান্ডের কাছে যাচ্ছি। আচ্ছা, এটা বলো তো, তুমি সবসময় হেডফোন পরে থাকো কেন? তুমি কি গান অনেক পছন্দ করো? তারপর রেন তাকে সবকিছু খুলে বলে যে তার এমন একটি অসুখ আছে যেটাতে সামান্যতম শব্দও খুব জোরে শোনায়। সব শুনে ইয়ান তো অবাক হয়ে যায়, এমনটাও কি হতে পারে? এরপর বাস্কেটবল কোর্টে দেখানো হয় সেখানে সবাই খেলছিল। কাং দাঁড়িয়ে তাদের খেলা দেখছিল, কিন্তু লিলি তাকে অনেক বিরক্ত করতে থাকে। রেন সেখানে আসতেই লিলি তার কাছে চলে যায়, এতে কাং কিছুটা স্বস্তি পায়। কিন্তু এখানে ইয়ান কাংয়ের উপস্থিতি একদমই পছন্দ করছিল না। তাই সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি এখনো আমার দলটা চুরি করতে চাও? তুমি তো জানো এই মুহূর্তে আমার ব্যান্ডই আমার কাছে সবকিছু। কাং বলে, ব্যাপারটা তেমন কিছুই না, আমি শুধু ম্যাচ দেখছিলাম। কিন্তু ইয়ান তবুও কাংকে অনেক কথা শোনায়, এমনকি তাদের অতীত সম্পর্কেও অনেক কথা বলে। এতে কাং কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এবং রেনও তার পেছনে যায়।
পরের দৃশ্যে দেখা যায় ছেলেরা ভাবছিল ইয়ানের সমস্যা কি, সে সবসময় কেন কাংয়ের সাথে খারাপ ব্যবহার করে, সে কেন কাংকে এত কথা শোনায়। তখন অ্যান্ডি সবাইকে পুরো সত্যিটা বলে, আসলে আমি, কাং এবং ইয়ান 3 বন্ধু ছিলাম। আমরা 3 জন একসাথে ডেবিট করছিলাম। ডেবিটের গানটা ইয়ান দিন রাত পরিশ্রম করে লিখেছিল, যেটা কোম্পানি কাংকে দিয়ে দিয়েছিল। যদিও কাং এই ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু ইয়ান তখন থেকে তার উপর রেগে আছে। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে কেউই জানতো না। এদিকে কাং ও রেনকে সব খুলে বলে। কাং বলে, অতীতে যেমন ভুল করেছিলাম, এবারও এখানে এসে আমি একই ভুল করছি। তখন রেন বলে, না, ব্যাপারটা তেমন নয়, দোষটা কখনো এক পক্ষের নয়, বরং 2 পক্ষেরই। তাই মন খারাপ করো না। আমার মতে তোমাদের দুজনের বসে সবকিছু মিটমাট করে নেওয়া উচিত। রেনের কথা শুনে কাং একটু খুশি হয়, তাই সে রেনের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তুমি অনেক দয়ালু। তুমি কি সবসময় সবার কথা ভাবো? হঠাৎ রেনের মাথায় একটি বুদ্ধি আসে। সে ক্যান্ডির বক্সটা বের করে কাংয়ের দিকে বাড়িয়ে দেয়। হয়তো এই ক্যান্ডিগুলো তোমাকে সাহায্য করতে পারে। কাং তার কথার কোনো অর্থ খুঁজে পায় না, কিন্তু যেইমাত্র সে একটি ক্যান্ডি খেলো, সাথে সাথে জাদু শুরু হলো। কাং সেই সময়টা দেখতে পেল যখন সে আর ইয়ান অনেক ভালো বন্ধু ছিল। সে সবসময় ইয়ানকে জ্বালাতন করত, এমনকি তার নুডলসও খেয়ে ফেলতো, কিন্তু ইয়ান কখনো কাংয়ের উপর রাগ করতো না। তাই বর্তমানে এই সব কিছু দেখে কাংয়ের চোখে জল এসে যায়। এরপর কাং অনেকক্ষণ যাবৎ তার ঘর থেকে বের হচ্ছিল না, এমনকি কিছু খায়ও নেই। তাই রেন তার জন্য চিন্তিত হয়ে পড়ে, যে কারণে সে কাংয়ের জন্য খাবার নিয়ে আসে এবং খাবার থালায় একটি ক্যান্ডি রেখে দেয়। এদিকে দাদিমা একা বসে তার পুরনো স্মৃতি মনে করছেন, যেখানে তার হাজব্যান্ডকে দেখানো হয়। তিনি তার হাজব্যান্ডকে বারণ করছেন যে আবহাওয়া ভালো নেই, তাই এখন যেও না, কিন্তু তিনি কথা শোনেননি, যার ফলে এক দুর্ঘটনায় তার হাজব্যান্ডের মৃত্যু হয়। অর্থাৎ দাদিমা খুব অল্প বয়সেই তার স্বামীকে হারান। দাদিমা যখন এসব ভাবছিল, ঠিক তখনই রেন আর হুনজুন দুজনেই তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। তখন রেন জিজ্ঞেস করে, তুমি প্রায় কিছু না বলে এখানে কেন আসো? তুমি কি ঠিক আছো? দাদিমা বলেন, হ্যাঁ, আমি ঠিক আছি, আর এই জায়গাটা আমার অনেক পছন্দের। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই, যে সবাইকে তার কল্পনায় দেখা ওই গানটি শোনায়। সবাই তার প্রশংসা করে। ইয়ান বলে, এটা এখনো সম্পূর্ণ হয়নি। আসলে সে 2 বার ক্যান্ডিটা খাওয়ার পর শোনা সমস্ত শব্দকে একটি গান হিসেবে লিখেছে। এখন আর একটি ক্যান্ডি দরকার, তাহলে এই গানটি সম্পূর্ণ হবে। আর এদিকে কাংও ক্যান্ডিটার দিকে তাকিয়েছিল, যেটা রেন সকালে তার দরজার সামনে রেখে গিয়েছে। অন্যদিকে রেন কাংয়ের জন্য অনেক চিন্তিত ছিল। কাং কেন ঘর থেকে বের হচ্ছে না? আমি তাকে ক্যান্ডি খাইয়ে কাঁদিয়েছি বলে কি সে আমার উপর রাগ করেছে? কিন্তু সে এমন কি দেখেছে যা তাকে এতটা ইমোশনাল করে তুলেছে? রেনের কথা শুনে হুনজুনের খারাপ লাগতে থাকে। রেন কিভাবে সবসময় কাংয়ের জন্য চিন্তিত থাকে, আর লিলিও এই সবকিছু লক্ষ্য করছিল। সে রেনকে খেপাতে শুরু করে, তুমি কেন সবসময় কাংয়ের কথা ভাবো? তোমার মনে কি তার জন্য অনুভূতি আছে? রেন বলে, না, ব্যাপারটা তেমন নয়, আমি শুধু আমার প্রিয় গায়কের জন্য চিন্তিত। অন্যদিকে ইয়ান থালা বাসন ধুতে আসে, কিন্তু সেগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল। তাই সে চিন্তিত হয়ে ভাবে, এখন একটা ইমোজি অরেঞ্জ পাওয়ার জন্য আমাকে কি কাজ করতে হবে। এদিকে হুনজুন রেনকে নিয়ে কাংয়ের ঘরের সামনে আসে এবং তাকে জোরে জোরে ডাকতে থাকে। অবশেষে কাং বেরিয়ে আসে, কিন্তু কাং হুনজুনকে জিজ্ঞেস করে, আরও কি গাজর তুলতে হবে? হুনজুন বলে, হ্যাঁ, অনেক আছে, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে মাঠে চলে আসো। কাংও এতে রাজি হয়। ইয়ান যে সবকিছু শুনছিল, কাংকে জিজ্ঞেস করে, তুমি কেন ভালো মানুষ সাজার চেষ্টা করছো? তখন কাং উত্তর দেয়, কারণ আমি সত্যিই একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু। এরপর আমাদের মাঠের সিন দেখানো হয়, যেখানে কাং ইউনিফর্ম পরে এসেছে। হুনজুন কাংকে কাজটি বুঝিয়ে দেয় আর বলে, আজ তাকে বেশ কয়েকটি বক্স ভরতে হবে। কিন্তু কাজ করার সময় বেচারা কাংয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ঠিক তখনই হুনজুন কাংয়ের জন্য গাজরের জুস নিয়ে আসে, যা কাংয়ের একদমই পছন্দ ছিল না। কিন্তু যখন সে জানতে পারে যে এটা তার তোলা গাজর দিয়ে তৈরি, তখন সেটা খেতে রাজি হয়। তারা দুজন কিছুক্ষণ কথা বলে, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর রেন কাংয়ের জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। ঠিক তখনই ইয়ান সেখানে এসে বলে, আমি তোমাকে সাহায্য করি।
সকাল থেকে কমলা সংগ্রহ করার জন্য কোনো কাজ পাচ্ছি না। তখন রেনের মাথায় একটা বুদ্ধি আসে। এই অজুহাতে ইয়ান আর কাংকে আরো কাছাকাছি আনা যাবে। তাই সে ইয়ানকে সঙ্গে নিয়ে মাঠে যায়, যেখানে কাংকে কাজ করতে দেখে ইয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কাংও কি ক্যান্ডির জন্য তোমার চাকর? তখন রেন বলে, না, ব্যাপারটা তেমন নয়। কাং এই কাজগুলো নিজের মনের শান্তির জন্য করছে। ইয়ান কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করে, আমিও কি এখানে কাজ করতে পারি? আমাকে শুধু একটা কমলা লেবু দিলেই হবে। এরপর কাং যখন বক্সগুলো রাখছিল, লিলি গোপনে তার ছবি তুলছিল, কিন্তু রেন তাকে দেখে ফেলে। তাই সে তার মোবাইলটা কেড়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেয়। কাংয়ের সাথে ইয়ানও মাঠে কাজ করছে। এটা দেখে কাং অবাক হয়ে যায়। তুমি এখানে কি করে এলে? তখন সে বলে, নিজ ইচ্ছায়। এই উত্তর শুনে কাংয়ের মুখে হাসি ফুটে ওঠে। এরপর তারা সেখানে পড়ে থাকা ফল কুড়াচ্ছিল। বাকিরা দূর থেকে অবাক হয়ে তাদের দুজনকে দেখছিল। এরপর ইয়ান রেনের কাছে যায় কমলা আনার জন্য। রেন বলে, আমি এখন ক্লান্ত, রাতে খাবার সময় তোমাকে দিয়ে দেব। পরের সিনে দেখা যায় ইয়ান যখন একটি গান তৈরির চেষ্টা করছিল, তখন সে বারবার রেনের কথা মনে করতে থাকে। সে নিজেকে প্রশ্ন করে, আমি ইদানিং কি একটু বেশি রেনের কথা ভাবছি? আমি কি তাকে পছন্দ করতে শুরু করেছি? ইয়ান মনে মনে রেনকে ভেবে তার গানটা শেষ করতে শুরু করে, তাও আবার কোনো ক্যান্ডি ছাড়াই। এদিকে কাং খুশি ছিল যে সে ইয়ানের সাথে মাঠে কাজ করতে পেরেছে। সে অনেকদিন পর ইয়ানকে ভাবে হাসতে দেখেও খুশি ছিল। ঠিক তখনই কাংয়ের ম্যানেজারের কাছ থেকে একটি ফোন আসে, যিনি তাকে বলেন, ফিরে আসো, তোমাকে তোমার গানটা শেষ করতে হবে। কাং অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। অন্যদিকে রেন একটি নোটিফিকেশন পায় যে খারাপ রিভিউ দেখে কেউ একজন বিবি গেস্ট হাউসে তার রিজার্ভেশন বাতিল করেছে। রেন তো রেগে যায় এবং ভাবতে থাকে, ইয়ান কেন খারাপ রিভিউ দিচ্ছে, যার কারণে আমাদের এত লোকসান হচ্ছে। ঠিক তখনই ইয়ান একটি কমলা নিয়ে আসে, তাতে ইমোজি আঁকানোর জন্য। তাকে দেখে রেন মুখ বাঁকাতে শুরু করে, কিন্তু ইয়ানের চোখ পড়ে রেনের আঁকা ছবির দিকে। তাই সে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আঁকতে ভালোবাসো? রেন বলে, হ্যাঁ, কিন্তু তোমার এ বিষয়ে না জানলেও চলবে। যাই হোক, রেন তাকে একটি কমলা দিয়ে দেয়, যার উপর অ্যাংরি ইমোজি আঁকা ছিল। ইয়ান বলে, আমার 10টা কমলা সম্পূর্ণ হয়েছে, তাহলে আমাকে একটা ক্যান্ডি দাও। রেন তখন তাকে ক্যান্ডিটা দিয়ে দেয়, আর ইয়ান শুধু সেটার দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে অ্যান্ডি আসে আর বলে, আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি, তোমরাও কি যাবে? ইয়ান বলে, হ্যাঁ, অবশ্যই। তারপর সে রেনকে জিজ্ঞেস করে, তুমিও কি সাথে আসবে? কিন্তু সে না বলার আগে লিলি বলে, হ্যাঁ, আমরা দুজনে অবশ্যই আসব। তারা চলে যাওয়ার পরেই কাং সকালে রেনের দেওয়া ক্যান্ডিটা নিয়ে বেরিয়ে আসে। তারপর ক্যান্ডিটা খাওয়ার সাথে সাথেই এবার সে রেনকে দেখতে পায় যে কাংয়ের প্রিয় গান গুনগুন করছে। এটা দেখে কাং তো হতবাক হয়ে যায়। আমি রেনকে কিভাবে দেখতে পারি? তাকে তো আমি শুধু বন্ধু মনে করি। আমার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে কাং এটা মেনে নিতে পারছে না যে সে রেনকে পছন্দ করতে শুরু করেছে। তখনই সেখানে হুনজুন আসে আর জিজ্ঞেস করে, সবাই কোথায়? কাং বলে, সবাই বিচে গেছে, আর রেনও ইয়ানের সাথে সেখানে গেছে। কাং হুনজুনকে পরামর্শ দেয়, তোমার উচিত রেনকে তোমার মনের কথা জানানো, কারণ ইয়ানও রেনকে পছন্দ করতে শুরু করেছে। হুনজুন অবাক হয়ে বলে, তুমি আমার পক্ষ নিয়ে কথা বলছো কেন? কাং বলে, কারণ আমি জানি তুমি অনেকদিন ধরে রেনকে পছন্দ করো। হুনজুন হাসতে শুরু করে। তারপর তারা দুজনে একসাথে বিচের দিকে যেতে শুরু করে। এদিকে সবাই আতশবাজি ফাটাচ্ছিল, যার ফলে প্রচন্ড শব্দ হচ্ছিল। এতে রেনের অবস্থা খারাপ হতে থাকে। ইয়ান যখন দেখে রেন কষ্ট পাচ্ছে, সে সাথে সাথে তার কাছে ছুটে যায়, তার কানে হাত রাখে এবং দেরি না করে রেনকে তার কষ্ট করে জেতা ক্যান্ডিটা দিয়ে দেয়, কারণ সে রেনকে এত যন্ত্রণার মধ্যে দেখতে পারছিল না। রেন একটু শান্ত হওয়ার সাথে সাথে ইয়ানের দিকে তাকিয়ে থাকে। রেন এক দৃষ্টিতে ইয়ানের দিকে তাকিয়েছিল। এরপর কাং আর হুনজুনকে গাড়িতে দেখানো হয়। যাই হোক, আমি তোমার খোঁজ নিয়েছিলাম। আমি জানতাম না তুমি এত বিখ্যাত। তুমি কখনো কোনো মেয়ের সাথে সিরিয়াস ছিলে না, তাই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি। তুমি যদি রেনের অনুভূতি নিয়ে খেলার পরিকল্পনা করে থাকো, তবে দয়া করে তা করো না। এর উত্তরে কাং বলে, যদি আমি এবার সিরিয়াস হই তাহলে? কাংয়ের মনেও রেনের জন্য সত্যিকারের অনুভূতি আছে ভেবে হুনজুন অবাক হয়ে যায়। কিন্তু কাং বলে, আমাকে থামানোর আগে তোমার ইয়ানকে থামানো উচিত, কারণ ইয়ান যদি রেনের ব্যাপারে সিরিয়াস হয়ে যায়, অর্থাৎ সে যদি সত্যিই রেনকে পছন্দ করতে শুরু করে, তাহলে কেউ তাকে রেনের থেকে আলাদা করতে পারবে না। এরপর আমরা বিচের দৃশ্য দেখতে পাই,
যেখানে রেন এবং ইয়ানকে এত কাছাকাছি দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল, যার কারণ ইয়ান রেনকে ধরে রেখেছিল। ঠিক তখনই কাং আর হুনজুনও সেখানে পৌঁছায়। তারাও এই দৃশ্য দেখে অবাক হয়। এদিকে রেন যখন ব্যাপারটা বুঝতে পারে, সে ইয়ানকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয় এবং সেখান থেকে দৌড়ে পালায়। হুনজুনও তার পিছু নেয়। রেন হতাশ হয়ে ভাবতে থাকে, ইয়ান কিভাবে আমার এত কাছে চলে এলো, আর কেনই বা তাকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল। এইসব ভেবে সে চিন্তিত হয়ে পড়ে। এদিকে কাং ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি রেনকে পছন্দ করো? কিন্তু ইয়ান তা অস্বীকার করে। পরের দিন রেন এই সবকিছু নিয়েই ভাবছিল। ঠিক তখনই ইয়ান সেখানে আসে। রেন তো তাকে দেখা মাত্রই দৌড়ে পালায়। ইয়ান তার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করে, আমাদের সকালের নাস্তা কোথায়? রেন বলে, আমি এক্ষুনি বানাতে যাচ্ছি। এই বলে রেন চলে যেতে শুরু করে, কিন্তু ইয়ান তার পথ আটকায়। সে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। রেন তো ঘাবড়ে যায়, সে আমাকে কি বলতে চায়। তাই যখন সে পিছিয়ে যেতে শুরু করে, ইয়ান তার আরো কাছে চলে আসে। ঠিক তখনই পরিস্থিতিটা বেশ রোমান্টিক হয়ে ওঠে। রেনের হার্টবিট আবার বেড়ে যায়, তাই সে কিছু বলার আগে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর ইয়ান তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি দৌড়ে এলে কেন? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? রেন বলে, না, একদমই না। তখন ইয়ান তার কাছে একটি ক্যান্ডি চায়। এই বলে যে, আমি আমারটা তোমাকে গতকাল দিয়ে দিয়েছি। কিন্তু রেন তাকে ক্যান্ডি দিতে অস্বীকার করে। আমি তোমাকে দিতে বলেছিলাম নাকি? ইয়ান তাকে বলে, তুমি এত অকৃতজ্ঞ কেন? ওই সময় তোমাকে সাহায্য করার জন্য তোমার আমাকে 100 বার ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু রেন রাজি হয় না এবং ইয়ানকে জ্বালাতন করতে করতে সেখান থেকে চলে যায়। গেস্ট হাউসে ফিরতেই ইয়ান তার কোম্পানির ম্যানেজারকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। ম্যানেজারকে সে তার তৈরি করা গানটি গেয়ে শোনায়। গানটি শুনে সে অবাক হয়ে যায় এবং বলে, এই গানটা অসাধারণ হয়েছে, তোমরা দেখবে এটা সুপারহিট হবে, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পারফরমেন্সের জন্য প্রস্তুত হও। এরপর ম্যানেজার কাংয়ের কাছে যায়। কাং বলে, আমি জানি আপনি আমাকে নিতে এসেছেন। বস বলেছেন তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব নতুন গান রেকর্ড করতে। তখন কাং জানায়, আমার কাছে বর্তমানে কোনো গানই নেই, তাহলে আমি কি রেকর্ড করব? ম্যানেজার বলে, চিন্তা নেই, তোমার জন্য আমরা একটি ইউনিক গান খুঁজছি। যাই হোক, এরপর আমরা হুনজুন আর রেনকে দেখতে পাই। হুনজুন বলে, আমি সবসময় ভাবতাম যে তুমি আমাকে রিজেক্ট করবে, কিন্তু বাস্তবে রিজেক্ট হওয়াটা সত্যি বেদনাদায়ক। রেন আন্তরিকভাবে হুনজুনকে বলে, আমি দুঃখিত। হুনজুন বলে, আমি তোমার থেকে কিছুই চাই না, আমি শুধু সবসময় তোমার পাশে থাকতে চাই, যেমনটা ছোটবেলা থেকে ছিলাম, এবং ভবিষ্যতেও যেন আমরা সবসময় এমনই থাকি। এরপর সে তার মোবাইল থেকে একটি নাম্বার বের করে রেনকে দেয় এবং বলে, এটা কাংয়ের নাম্বার। আসলে কাং শহরে ফিরে গিয়েছিল। কাংয়ের নাম্বার পেয়ে রেন কিছুটা চিন্তায় পড়ে যায়। তারপর সে নিজের ঘরে ফিরে ভাবতে থাকে, ফোন করবে নাকি করবে না, মানে এটা করা ঠিক হবে। কিন্তু ভুলবশত কাংয়ের কাছে তার ফোন চলে যায়। এদিকে কাং প্র্যাকটিস করছিল, তখন তার কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে, যেটা দেখে সে একটু অবাক হয়। সে যখন ফোনটা ধরে হ্যালো বলে, তখন রেন ঘাবড়ে যায়, এখন সে কি বলবে। তখন ওপাশ থেকে কাং বলে ওঠে, তুমি কি রেন? এটা শুনে সে আরও বেশি ঘাবড়ে যায়। তাই তখনই রেন ফোনটা কেটে দেয়। কাং বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। এদিকে রেন তাকে আবার ফোন করার চেষ্টা করছিল, কিন্তু তার সাহস হয় না। তারপর সে কাংয়ের একটি ইন্টারভিউ দেখে, যেখানে কাংকে জেজু আইল্যান্ডের সেই মেয়েটির কথা অর্থাৎ রেনের কথা জিজ্ঞেস করা হয়। কাং জানায়, সে শুধু আমার একজন ফ্যান, এর বেশি কিছুই নয়। এটা দেখে রেনের অনেক খারাপ লাগে, এই ভেবে যে কাং তাকে পছন্দ করে না। আর সব গ্রামবাসীদের সামনে ইয়ানদের একটা পারফরমেন্স ছিল, যারা তাদের ছোট কনসার্টের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু ইয়ান চিন্তিত ছিল, কারণ কোম্পানির বস তার কোনো ফোন বা ইমেইলের উত্তর দিচ্ছিল না। তাই সে অ্যান্ডিকে বলে, আমাকে সিওল যেতে হবে, যাতে আমি তার সাথে সামনাসামনি কথা বলতে পারি। ইয়ান সেখান থেকে রেনের কাছে ছুটে যায়। এদিকে রেন আর লিলি ভারী ব্যাগ নিয়ে আসছিল। রেনের মন খারাপ দেখে লিলি জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? এরপর রেন বলে, কাংয়ের জন্য। আমার ওর কথা অনেক মনে পড়ছে। যদি আমি জানি আমি ওর সমান নই, তবু আমি ওকে মন থেকে কিছুতেই ভুলতে পারছি না। এছাড়াও হুনজুনের জন্য আমার খারাপ লাগছে,
কারণ গতকালও যখন আমাকে কাঙের নাম্বারটা দিয়েছিল আমি বুঝতে পারছিলাম যে ওর মনের অবস্থা কেমন ছিল। লিলি বলে, ওহ, তার মানে তুমি লাভ ট্রায়াঙ্গেলে জড়িয়ে পড়েছো। ঠিক তখনই ইয়ান তাদের সামনে আসে। তখন লিলি বলে, দেখো তোমার গল্পের 3 নাম্বার হিরো এসে গেছে। রেন লিলিকে চুপ করিয়ে দেয়। ইয়ান দৌড়ে এসে সরাসরি রেনের হাতের ব্যাগটা নিয়ে নেয় আর বলে, আমি তোমাকে সাহায্য করছি, এটা নিশ্চয়ই অনেক ভারী। রেন ইয়ানকে বলে, তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে তুমি একদিন অবশ্যই সফল হবে। ইয়ান তার কথা শুনে অবাক হয়ে যায়। আজ তোমার কি হয়েছে যে তুমি আমার সাথে এত ভালোভাবে কথা বলছো? এরপর আমরা দেখি সব অতিথিরা এসে গেছেন, বিশেষ করে দাদিমা। ছেলেরা তাকে তাদের সাথে ভিতর নিয়ে আসে। তারপর পারফরমেন্সের আগে ইয়ান একটি ছোট বক্তৃতা দেয়। তারপর ইয়ানরা গানের সাথে তাদের চমৎকার নাচ শুরু করে, যা সবার মন কেড়ে নেয়। এরপর আমরা হুনজুন এবং রেনকে একসাথে দেখি, যেখানে হুনজুন রেনকে বোঝায়, তোমার নিজের স্বপ্নকে পূরণ করা উচিত, মানে তোমার আবার স্কেচ করা শুরু করা উচিত, কারণ এখন তোমার কানের সমস্যাও ভালো হয়ে যাচ্ছে। রেনও সম্মতি জানায়। গেস্ট হাউসে ফিরে সে জানতে পারে যে ইয়ান বসের সাথে কথা বলতে যাচ্ছে, তাই সে তাকে গুড বাই জানায়। কিন্তু যাওয়ার আগে ইয়ান বলে, তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে, এমন কিছু কথা যা তোমাকে বলতেই হবে, তাই দয়া করে আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। এই বলে সে চলে যায়। দাদিমা রাতের খাবারের জন্য অনেক কিছু তৈরি করছেন এবং রেন বসে বসে তার ছবি আঁকছিল। আমি তোমাকে আগে কখনো আঁকিনি, তবে চিন্তা করো না, আমি তোমাকে খুব সুন্দর করে আঁকবো। এরপর তারা দুজনে অনেকক্ষণ কথা বলে। রাতের খাবারে সবাই মজা করে খাবার খায় এবং দাদিমার রান্নার প্রশংসাও করে। দাদিমা এতে অনেক খুশি হন। দাদিমা যখন চলে যাচ্ছিলেন তখন রেন তাকে থামায়, তবে দাদিমা বলেন, আমি খুব ক্লান্ত, তাই এখন বিশ্রাম নিতে চাই। তারপর যখন দাদিমা ঘুমাচ্ছিলেন তখন তার উপর একটি আলো এসে পড়ে এবং তিনি তার হাজব্যান্ডকে দেখতে শুরু করেন, যিনি তাকে নিতে এসেছেন। দাদিমা তাকে জিজ্ঞেস করেন, তোমার আসতে এত দেরি হলো কেন? তারপর তিনি তার সাথে চলে যায়, অর্থাৎ দাদিমা এখন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এদিকে আমাদের কাংকে দেখানো হয়, যে বসের সাথে বসেছিল। ঠিক তখনই ইয়ানও সেখানে আসে এবং চিৎকার করে বসকে জিজ্ঞেস করে, আপনি আমাকে ইগনোর করছেন কেন? আমার মেসেজের কোনো উত্তর দিচ্ছেন না কেন? তখন বস বলে, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। তারপর ইয়ান নিজেই বলে, আমি কাংকে আমার গান দিতে রাজি নই। কাং হতবাক হয়ে যায়। আসলে তাকে বলা হয়েছিল যে গানটি সে গাইতে যাচ্ছে তা ইয়ানের নয়, বরং কোম্পানির লেখকদের লেখা। তাই সে ম্যানেজার এবং ইয়ানকে কথা শোনায়, কারণ কাং এই সম্পর্কে কিছুই জানতো না। কাং প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর সে ইয়ানকে জিজ্ঞেস করে, কোম্পানির সাথে চুক্তি করার আগে তুমি আমাকে এটা কেন বলনি? ইয়ান বলে, আমি ভেবেছিলাম তুমি জানতে। কিন্তু কাং তার কথা বিশ্বাস করে না। তুমি আগের মতোই একই কাজ করার চেষ্টা করেছো। আগেও কোম্পানি আমাকে তোমার গানটা দিয়েছিল আর তারা বলেছিল যে তুমি নিজেই আমাকে গানটা দিচ্ছ, অথচ বাস্তবে ব্যাপারটা তেমন ছিল না। আর সে কারণেই তুমি আজও আমাকে চোর বলো এবং তুমি এবার একই কাজ করতে যাচ্ছিলে যাতে আমাকে আবার চোর বলতে পারো। ইয়ান বলে, না, ব্যাপারটা এমন নয়। ম্যানেজারও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাং কারো কথাই শোনে না। ঠিক তখনই হুনজুনের থেকে তার কাছে ফোন আসে। ফোনটা ধরতে হুনজুন তাকে বলে যে দাদিমা মারা গেছেন। একথা শুনে এক মুহূর্তের জন্য সে থমকে যায়। কাং তার বসকে বলে, আমাকে এখনই জেজু আইল্যান্ড যেতে হবে, কারণ যে দাদিমা সেখানে আমাদের যত্ন নিতেন সে আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে ইয়ানও অবাক হয়ে যায়। তাই কাং এবং ইয়ান দুজনেই সেখান থেকে একসাথে রওনা দেয়। এরপর দাদিমার শেষকৃত্য দেখানো হয়, যেখানে রেনের অবস্থা খুব খারাপ ছিল। তাই সে দাদিমাকে দেখার জন্য বারবার ক্যান্ডি খাচ্ছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। সে তাকে দেখতে পায় না। তখন সে হুনজুনকে জিজ্ঞেস করে, আমি কেন দাদিমাকে দেখতে পাচ্ছি না? এই বলে সে কাঁদতে শুরু করে। হুনজুন তাকে সান্ত্বনা দিচ্ছিল। কাং এবং ইয়ানও অবশেষে সেখানে এসে পৌঁছায়। হুনজুন বলে, হয়তো দাদিমা আগেই বুঝতে পেরেছিলেন যে তিনি চলে যাবেন, তাই আমাদের সবার জন্য অনেক খাবার রান্না করে গেছেন।
ইয়ান জিজ্ঞেস করে, কিন্তু এখন রেনের কি হবে? সে একা কিভাবে বাঁচবে? এর উত্তরে হুনজুন বলে, সে একা নয়, আমি তার সাথে আছি। কথা শুনে তারা দুজনেই তার দিকে তাকিয়ে থাকে। হুনজুন জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা দুজনকে ওর খেয়াল রাখবে? তখন কাং বলে, হ্যাঁ, কারণ ও সিওলেই থাকতে পারবে। ইয়ান বলে, অবশ্যই, কারণ ওর ভার্সিটিও সেখানে আছে। ঠিক তখনই রেন সেখানে এসে জিজ্ঞেস করে, তোমরা তিনজন কি করছো? কাং দ্রুত রেনের কাছে আসে, তুমি কি ঠিক আছো? তারপর সে তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর কাং ইয়ানকে নিয়ে বেরিয়ে আসে এবং তারা দুজনে অবশেষে তাদের মধ্যকার সমস্ত ঝগড়া মিটিয়ে নেয়। তাই এখানে তারা দুজনে খুব খুশি ছিল। কাংয়ের কাছে ক্ষমা চাইতে গিয়ে ইয়ান কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, তাই সেও কাঁদতে থাকে। এর পরের দৃশ্যে রেন হুনজুনকে বলে, আমি এখন ভালো আছি, হয়তো আমার এই ক্যান্ডিগুলোর আর দরকার নেই, তাই এগুলো যেখান থেকে আনা হয়েছে সেখানেই রেখে দেব। হুনজুন জিজ্ঞেস করে, আর গেস্ট হাউসের কি হবে? তখন সে আত্মবিশ্বাসের সাথে বলে, এখন আমি এটা ঠিক সেভাবেই সামলাবো যেভাবে দাদিমা এতদিন গেস্ট হাউসটা সামলাতেন। হুনজুনও রেনের কথায় খুশি হয় যে সে একটি নতুন যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। রেন সমুদ্রের কাছে আসে, যেখানে সে প্রথমে ক্যান্ডিগুলোর দিকে তাকায়, এরপর ধন্যবাদ জানিয়ে সেগুলো পানিতে ফেলে দেয়। ঠিক তখনই ইয়ানও সেখানে আসে। সে অবশেষে রেনকে তার অনুভূতির কথা জানায় যে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি জানি তুমি কাংকে পছন্দ করো, কিন্তু তবুও আমি আমার অনুভূতিগুলো মনের মধ্যে রাখতে চাই না। রেন ইয়ানের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর রেনকে কাংয়ের সাথে দেখানো হয়, যেখানে তারা দুজনে কথা বলছে। তখন কাং তাকে বলে, আমি জানি তুমি আমার ইন্টারভিউ দেখে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিলে, যখন আমি বলেছিলাম যে তুমি আমার শুধু একজন ফ্যান গার্ল, কিন্তু আমি সেটা করেছিলাম যাতে তোমাকে আমার ফ্যানদের থেকে বাঁচাতে পারি। আর এখানে সে অবশেষে রেনের কাছে তার অনুভূতির কথা স্বীকার করে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই দয়া করে তুমি কি আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেবে? রেন অবাক হয়ে যায় এবং কাংকে সম্মতি জানায়। এরপর আমরা সবাইকে সিওলে ফিরে যেতে দেখি, যেখানে সব সদস্যরা রেনকে বিদায় জানাচ্ছে। ঠিক তখনই ইয়ানও আসে, যাকে রেন মিষ্টি করে গুড বাই জানায়। এরপর কাং আসে, আসলে সেও তার নিজের নতুন গানের প্রস্তুতি নিতে সিওলে যাচ্ছে, তাই সেও রেনকে মিষ্টি করে বিদায় জানায়। রেন কাংয়ের জন্য খুশি হলেও তার চলে যাওয়ায় তাকে বেশ দুঃখিত দেখাচ্ছিল। এরপর কাংয়ের কোম্পানির একটি সিন দেখানো হয়, যেখানে ইয়ান এবং কাং দুজনেই বসের সাথে সবকিছু পরিষ্কার করতে এসেছে। ইয়ান তারা বসের কাছে এসে তাদের পারফরমেন্সের ভিডিও দেখায় আর বলে, আমি এবং আমার ব্যান্ড আমাদের সর্বোচ্চটা দেব। কাং বলে, আমিও একটি নতুন গান লিখেছি, তাই আপনার উচিত আমাদের দুটো গান একসাথে প্রকাশ করা। বসও এতে রাজি হয়। আজ তারা দুজনেই খুব খুশি, কারণ এখন তাদের দুজনের জীবনেই সবকিছু ভালোভাবে চলছে। এরপর আমরা এনকর ব্যান্ডকে দেখি, তারা সবাই মনোযোগ দিয়ে ডান্স প্র্যাকটিস করছিল, কারণ ঠিক 1 মাস পরেই তাদের পারফরমেন্স আছে। অন্যদিকে রেন তার আঁকা স্কেচগুলোর দিকে তাকিয়ে ভাবছে কিভাবে তার কাংয়ের সাথে দেখা হয়েছিল, যে শিখিয়েছিল ভালোবাসা কি। আর ইয়ানের সাথে দেখা করে সে শিখতে পেরেছে কিভাবে নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। আর হুনজুন তাকে শিখিয়েছে সত্যিকারের বন্ধু কাকে বলে, যারা তোমার সুখী সুখী। এই সমস্ত স্মৃতি মনে করার পর সে খুব খুশি ছিল, কারণ সে মোটেও একা নয়, বরং তার সাথে অনেক বন্ধু আছে। এরপর আমাদের পুরো 1 মাস পরের একটি সিন দেখানো হয়, যেখানে রেনের গেস্ট হাউস আগের থেকেও ভালো চলছে, যার মানে সে সবকিছু ভালোভাবে সামলাতে শিখেছে। আর হুনজুন সবসময় তার পাশে ছিল। রেন সবকিছুই দ্রুত শিখছিল। লিলিও সবসময় তাকে সাহায্য করত, তারা কেউই তাকে একা ছেড়ে দেয়নি। ঠিক তখনই লিলির কাছে একটি মেসেজ আসে, আগামী রবিবার এনকোর ব্যান্ডের পারফরমেন্স। তারা সবাই খবরটা জেনে খুশি ছিল। এদিকে আমরা এনকর ব্যান্ডকে দেখি, তারা পারফরমেন্সের আগে নার্ভাস ছিল। ঠিক তখনই রেন সবার জন্য নাস্তা নিয়ে আসে এবং তারা সবাই তাকে দেখে খুশি হয়, বিশেষ করে ইয়ান। তাই সে রেনকে আসার জন্য ধন্যবাদ জানায়। রেন সবাইকে তাদের পারফরমেন্সের জন্য অভিনন্দন জানায়। ঠিক তখনই কাংও সেখানে এসে বলে, তুমি কি আমাকে অভিনন্দন জানাবে না? কারণ আজ আমারও নতুন গান রিলিজ হবে। রেন কাংকে দেখে খুশি হয়। কাং রেনকে জড়িয়ে ধরতেই যাবে, ঠিক তখনই হুনজুন মাঝখানে এসে থামিয়ে বলে, এত তাড়াহুড়ো কিসের? আগে আমাকে হাগ করো। সবাই তাদের দুজনের কথা শুনে হাসছিল।
প্রথম পারফরমেন্সটি ছিল কাংয়ের, তাই সে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মঞ্চে এসে সে রেনকে মনে করে নিজের লেখা গানটি সুন্দরভাবে গাইতে শুরু করে। গানটি শুনতে শুনতে রেনও কল্পনার জগতে হারিয়ে যায়। রেনকে খুশি দেখে হুনজুনও খুশি হয়। কাংয়ের পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই সে নিজে সবাইকে ইয়ানের ব্যান্ডের কথা বলতে থাকে যে এটি একটি অসাধারণ ব্যান্ড। এরপর তাদের পারফরমেন্স শুরু হয়। তাদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করছিল। যখন তাদের পারফরমেন্সটি শেষ হলো, রেনের চোখে জল চলে আসে। ইয়ান এবং তার দলটি দেখিয়ে দিয়েছিল যে তারাও কারো চেয়ে কম নয়। এরপর কয়েকদিন পরে সিন দেখানো হয় যেখানে কাং পরের গানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর রেন হাসি মুখে তার স্কেচ আঁকছে। কাং জিজ্ঞেস করে, আমার দিকে তাকিয়ে হাসছো কেন? রেন বলে, কারণ তুমি খুব হ্যান্ডসাম। রেনের কথায় কাং স্মাইল করছিল। তারপর তার কাছে এসে তাকে তার নতুন গান শোনানোর জন্য হেডফোন পরিয়ে দেয়। রেনের গানটা খুব ভালো লাগে, তাই সে কাংয়ের অনেক প্রশংসা করতে করতে বলে, এই গানটা একদম নিখুঁত মিস্টার সিঙ্গার। এর উত্তরে কাং জিজ্ঞেস করে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে মিস্টার সিঙ্গার বলে ডাকছো কেন? তুমি তো আমাকে আদর করে হানিও বলতে পারো। তখন রেন লজ্জা পেয়ে কাংকে হানি বলে ডাকে। সে আরো বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, এতটাই যে আমি তোমার থেকে কখনো দূরে থাকতে চাই না। এই সিনের মাধ্যমে এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় রেনের কাকে বেছে নেওয়া উচিত ছিল, কাংকে, ইয়ানকে নাকি হুনজুনকে? আমার তো মনে হয় সে হুনজুনের সাথে বেশি ভালো থাকতো, কারণ হুনজুন ছোটবেলা থেকেই তার সুখে দুঃখে পাশে ছিল। তোমার মতামত কমেন্টে জানিয়ে যাও।